হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি 10টি চ্যাপ্টারের 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই 10টি অঙ্কই বাছাই করা অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বরাবর আসে এবং আগামী দিনের পরীক্ষাতেও আসবে। সামনে তোমাদের দু একদিনের মধ্যে কলকাতা পুলিশের পরীক্ষা আছে এবং তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখো, দেখবে এখান থেকে তোমরা অনেক ধরনের অঙ্ক কমন পেয়ে যাবে বা এই কনসেপ্ট কাজে লাগিয়ে তোমরা কিন্তু পরীক্ষা হলে অনেক অঙ্ক করে আসতে পারবে। তবে তোমাদের মাথায় অনেকে আছে, অনেকে আমাকে বলছো যে এই অঙ্কগুলো কি অন্য পরীক্ষায় আসবে কি না। দেখো, অঙ্ক কিন্তু ওইভাবে আসে না। অঙ্ক তোমরা করো, অঙ্ক কিন্তু যে কোনো পরীক্ষাতেই আসে, তোমরা সেটা ভালো করে জানো। সুতরাং ওইভাবে তোমরা বিচার করো না যে কোনটা কোন পরীক্ষার অঙ্ক। তাই বারবার ধরে বলছি, অঙ্কগুলো ভালো করে দেখো, দেখবে এখান থেকেই অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। চলো তাহলে আজকে ক্লাস আমরা শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, এটা একটা অনুপাত সমানুপাতের অঙ্ক। বলছে 2000 টাকাকে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ যা পায় বি ও সি এর মোট টাকা 2/3 ঠিক আছে, বি যা পায় এ আর সি এর মোট টাকা 3/5। তাহলে এ এর অর্থ কত? দেখো, তোমরা যে নিয়মে করছো করো, একবার ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো। যদি না পারো অবশ্যই দেখবে, কিন্তু নিজেরা যে প্রসেসে করছো সেটা করার পর আমার প্রসেসটা একবার দেখে নিও। দেখো কতটা সহজ লাগে। যদি সহজ মনে হয় অবশ্যই আমার প্রসেসটাকে ফলো করো, যদি মনে হয় কঠিন তাহলে নিজেরা যে প্রসেসটা ফলো করছো ওটাই করো। চলো তাহলে করি এটাকে। হ্যাঁ, কী করবো দেখো, এ যা পায় বি ও সি এর মোট টাকার 2/3। আমি লিখছি দেখো, এ পায় বি প্লাস সি, বি ও সি এর মোট টাকার কত অংশ? 2/3। ঠিক আছে, বি যা পায় এ ও সি এর মোট টাকা 3/5। আশা করি জায়গাটা বুঝে গেছো। কী করলাম, জাস্ট প্রশ্নে যা বলেছে আমি সেই হিসেবে লিখেছি। এবার কি করব দেখো একবার, এবার এদের দুজনকে যোগ করব। এদেরকে যদি যোগ করি কত হয়? 3 আর 2 5 হয়। আমি এখানটা লিখে রাখছি, জাস্ট লিখে রাখলাম 5। ঠিক আছে, ঠিক আছে। এবার নিচেরটা যোগ করব। নিচেরটা যদি যোগ করি কত হয়? তোমরা বলবে 8 হয়। 5 আর 3 8 হয়। এই যে যোগফলটা নিচেরটা পেলাম, কত পেলাম? 5 আর 3 8। এই 8টা এখানে একবার গুণ, একে একবার গুণ। ঠিক আছে, উপরে কত পেয়েছিলাম? 3 আর 2 5 পেয়েছিলাম। সেই 5টা নিচের সংখ্যা দুটোকে গুণ করব। দেখো কি করলাম, নিচের যে সংখ্যার যোগফলগুলো সেই যোগফল দিয়ে উপরটায় গুণ করলাম, উপরের যোগফল দিয়ে নিচে গুণ করলাম। আশা করি বুঝে গেছো। এবার গুণফলটা লিখব। 8 দুগুণে কত হয়? 16 হয়। 3 8 24 হয়। এই জায়গায় বন্ধু ক্লিয়ার? এটা কত হয়? বলে 3 5 15 হয়, এটা 25 হয়। আশা করি বুঝে গেছো। তাহলে আমরা কী পেলাম? এ বাই বি প্লাস সি 16/24, বি বাই এ প্লাস সি 15/25। এটাই কিন্তু এখন মনে রাখবো। ঠিক আছে, এবার দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি এর ভ্যালু কত পেয়ে গেলাম? এর ভ্যালু পেয়ে গেলাম 16, তাই তো? এটা তো এ বাই বি প্লাস সি মানে কি? 16/24। তার মানে এর ভ্যালু কত পেলাম আমরা এখন? আমরা বলবো যে এ পেয়ে গেছি 16। ঠিক আছে, এখানে দেখো নিচের ঘরে বি বাই এ প্লাস সি, বি কত আছে? বলবে বি হচ্ছে 15। আমরা গুণ করার পরে এর ভ্যালু কত পেলাম, বি এর ভ্যালু কত পেলাম, পেয়ে গেছি। এবার সি বার করবো। দেখো, এ বি যখন জানতে পেরে গেছি তাহলে সি বার করা কোনো কঠিন নয়, যে কোনো একটাতে পুট করলে হয়ে যাবে। দেখো, এখানে বলে যে বি প্লাস সি সমান সমান 24। ঠিক আছে, আমরা তো বি এর ভ্যালু জানি কত? 15 জানি তো। এখান থেকে বি এর ভ্যালু তো আমি পেয়ে গেছি 15। তাহলে আমি এখানে বলতে পারি যে বি প্লাস সি সমান সমান কত? 24, তাই তো? এইটা জাস্ট লিখলাম। আমরা বি এর ভ্যালু কত জানি? 15। দেখো প্লাস সি, সি যেমন আছে থাকলো, নেই 24। তা সি সমান কোন কত হবে? এটা এদিকে চলে গেলে কত হবে? 9 হবে, তাই তো? একটা এইভাবে করা যায়। একটা ডাইরেক্ট কী করবে, বি প্লাস সি সমান সমান যদি 24 হয় তাহলে বি এর ভ্যালু যখন 15 পেয়ে গেছি, বাকি যেটা পড়ে থাকবে এক্সট্রা অংশটা, সেটা নিশ্চয়ই সি এর ভ্যালু। আশা করি এটা বুঝে গেছো। না বোঝার কোনো কারণ নয়। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানিও। দেখো, আমি যে যে চ্যাপ্টারগুলো পুরো করাইনি সেগুলো সব কটা করাবো। এটা জাস্ট পরীক্ষার 1-2 দিন বাকি আছে, তার আগে লাস্ট মিনিট সাজেশনটা করাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এর ভ্যালু 16, বি পেলাম 15, সি পেলাম 9। ঠিক আছে, বুঝে গেছো। এবার কার বার করতে বলেছে? এর ভ্যালু, এর অর্থ বার করব, তাই তো?
দেখো কি করে করব, দাঁড়াও একটু দাঁড়াও। এ কত 16, 16 লিখতে হয়। টোটাল কত, এই তিনটে যোগফল হয়। মনে রাখবে যার বার করতে বলছে তাকে উপরে লিখতে হয়, যাদের টোটাল অর্থের উপর বার করতে হয় তাদেরকে টোটাল নিচে লিখতে হয়। তাহলে আমি এখানটা নিচে কি লিখবো, আমি লিখে করে দেখাচ্ছি এদের যোগফলটা। ইন্টু কত, ক টাকা বলেছিল, 2000 টাকা, ইন্টু 2000 টাকা। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, চলো এটাকে কেটে কিন্তু তোমরা, না ছোটো করা যাবে না যদিও, থাক ঠিক আছে অসুবিধা নেই। আমি যদি যোগ করি কত হবে দেখে না একবার, যোগ করলে দেখো কত হচ্ছে, এখানটা যোগ করলে 40 হচ্ছে, তাহলে এখানে 40 হবে। আমি আবার লিখছি 16/40 ইন্টু 2000। একে যদি ডাইরেক্ট কাটি কত হয়, 50 হয়, 5 × 80, 800 হবে। 800 টাকাটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমি আবার বোঝাবো। দেখো আশা করি তোমরা পরীক্ষা দিচ্ছ যখন তোমরা জানো যে কত তাড়াতাড়ি অঙ্ক করতে হবে। কেমন লাগলো প্রসেসটা অবশ্যই জানাবে, না বুঝলে সেটাও জানাবে। চলো তাহলে নেক্সট প্রশ্নটা দেখে নিই। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 60 ও 84 গসাগুর সাহায্যে লসাগু বার করো। এই অঙ্ক আমি করিয়েছি, যদি না দেখে থাকো আমার প্লে লিস্টে গিয়ে লসাগু গসাগুর চ্যাপ্টারটা একবার দেখে নাও, অনেক সোজা লাগবে তোমাদের। দেখো প্রথমে বলেছে গসাগুর সাহায্যে লসাগু বার করো। আমরা আগে এদের গসাগু বার করবো। আমি গসাগু করা শিখিয়েছি, না জানলে অবশ্যই দেখে নাও একবার। দেখো আমি বলেছিলাম কী করে গসাগু করতে হয়, তুমি লসাগু সিস্টেমেও গসাগু করতে পারো। একে যত মানে দুটো সংখ্যায় যাকে দিয়ে আমি এটাকে ভাগ করব, দুটো সংখ্যায় যেন সেই সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে। আমি 6 দিয়ে করলাম, তারপরে 2 দিয়ে করলাম, এরপর আর যাচ্ছে না। এবার গসাগু কোনগুলো হয়, এই দুটো সংখ্যা গসাগু হয়, মনে রাখবে ঠিক আছে। আর না জানলে কিন্তু একবার প্লিজ তোমরা কিন্তু একবার ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমি বলতে পারি গসাগু কত, গসাগু হচ্ছে 12। ঠিক আছে, যারা গসাগু জানো না এমনি সিস্টেমে গসাগু করে নিতে পারো। এইবার বলেছে গসাগু সাহায্যে লসাগু বার করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা কী করে করবো দেখো, আমি একটা গসাগু লসাগু সূত্রে বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল। আমি সূত্রটা লিখছি একবার, হ্যাঁ। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, আমি এটা বলেছিলাম তোমাদের আগে। এইবার দেখো কী কী লিখবো কোথায়, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দুটো সংখ্যা তো আমি পেয়েছিলাম, কী কী সংখ্যা, 60 এবং 84, এদের গসাগু সাহায্যে লসাগু বার করতে বলেছে। ঠিক আছে, আমি দুটো সংখ্যা তো আগেই পেয়ে গেছি, আমি দুটো সংখ্যাকে গুণফল আকারে লিখলাম, গুণফল বলেছে। ঠিক আছে, সমান সমান গসাগু ইন্টু লসাগু বার করতে বলেছে, লসাগু, লসাগুটার জায়গায় লসাগুটা জাস্ট রেখে দিলাম যেমন আছে। ঠিক আছে, গসাগু কতবার করেছি আমি, 12 বার করেছি, 12 লিখে দিলাম। দেখো বুঝতে পেরেছো কি বলনি, জাস্ট আমরা কি করলাম, সূত্রটাকে লিখলাম। দুটি সংখ্যা এখানে বলে দিয়েছিল 60 এবং 84, সেই দুটি সংখ্যাকে গুণফল যেহেতু বলেছে গুণ আকারে বসিয়েছি, লসাগুর জায়গায় লসাগু রেখে দিয়েছি, গসাগুর জায়গায় এদের গসাগুটা যেটা বের করেছি সেটা লিখেছি। ঠিক আছে, তাহলে এখানে এলসিএম পড়ে থাকবে, শুধু লসাগু পড়ে থাকবে। লসাগু যদি শুধু পড়ে থাকে তাহলে কী থাকবে, 60 আর 84 এখানে যেমন আছে থাকবে, এর তলায় 12টা চলে আসবে, তাই তো। ঠিক আছে, 5 × 60, ঠিক আছে, ষাট হলো। ও এটা 84 আছে, এটা 84 আছে, 60 হলো। এবার 5 × 84 গুণ করে দেখো, দেখো তোমাদের 420 বেরোবে, 420। এই 420 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বুঝলে কি বুঝলে না বলো, আমি কিছুই করিনি, এটা কিন্তু 420, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি 420, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝেছো, না বুঝলে একবার লসাগু গসাগু চ্যাপ্টারটা একবার দেখে নাও। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই।
নেক্সট অঙ্কটা ভগ্নাংশ থেকে একটা অঙ্ক। কি বলেছে একবার দেখে নাও। বলছে এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 পুত্রকে এবং 2/3 স্ত্রীকে দিলেন, বাকি অংশ 2 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা যদি 20,000 টাকা করে পায় তাহলে মোট সম্পত্তির মূল্য কত? খুব সোজা একটা অঙ্ক, কত সহজে অঙ্কটা আমরা করবো একটু দেখে নাও। দেখো তাহলে কি করে করছি। মোট সম্পত্তি সবসময় যখন ভগ্নাংশে থাকবে আমরা 1 ধরবো, ঠিক আছে, মাইনাস এর মধ্যে কি করেছে 1/4 পুত্রকে দিয়েছে আর 2/3 স্ত্রীকে দিয়েছে। তার মানে টোটাল অংশ ধরেছিলাম আমি 1, ধরি মোট অংশ 1, আমি লিখছি না জাস্ট, ঠিক আছে। এর মধ্যে থেকে 1/4 পুত্রকে দিয়েছে, 2/3 স্ত্রীকে দিয়েছেন, বাকি যেটা থাকবে অবশ্যই সেটা কন্যাকে দিয়েছে। চলো বলেই তো দিয়েছে অঙ্কতে। এবার এদেরকে এলসিএম করব। এলসিএম হবে 12, ঠিক আছে। তাহলে 3 4 12, এটা দিয়ে এটা ভাগ করতে হয় 4, 3 4 12 4 হয়, সেই 4 দিয়ে উপরটাকে গুণ করতে হয় 8 হয়। ওকে, যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি এই ক্লাস একটা দেবো। এটা হবে 3 4 12 3, এটা হবে 12কে 12, ঠিক আছে। এবার যদি এদেরকে ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে সবসময় মাইনাস সাইন হয়, এদের মধ্যে যোগ হয়, তাহলে কত হয় এটা 12 মাইনাস 11/12, তার মানে 1/12। আশা করি বুঝতে পেরেছি জায়গাটা। নিজের একবার করে দেখবে, না পারলে আমাকে বলবে। 1/12 এটা কাকে দিয়েছে বলছে? 2 কন্যাকে দিয়েছে, বাকি অংশ, এটা তো বাকি অংশ অবশ্যই। এটা কি বলেছে? 2 কন্যাকে সমানভাবে দিয়েছে। তো আমি যেটা বার করলাম সেটা তো একটা কন্যার বার করলাম, তাই না? উনি বলেছে এখানে প্রশ্নকে বলে দিয়েছে যে প্রত্যেক কন্যা 20,000 টাকা করে পেয়েছে, একটা কন্যা 20,000 টাকা করে বলেছে, ঠিক আছে। তো 1/12 এটা একটা কন্যা। দুটো কন্যা প্রত্যেকে যখন বলেছে 20,000 টাকা করে পেয়েছে, তার দুটো কন্যা পেয়েছে, 2 কন্যা তো বলে দিয়েছে। তাহলে কি করতে হবে? এই নিচে একবার 2 দিয়ে গুণ করবো আমি, একটা দুজনকার 1/2 দিয়ে গুণ করতে পারো বা 2 দিয়ে গুণ করতে পারো। তাহলে কত হবে? 1/24। এটা দুটো কন্যা আমি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কী করে করবো। 1/24 বেরিয়েছে, তাহলে আমি বলতে পারবো, পেনটা একটু দেখে নিই, হ্যাঁ পেয়েছি। তাহলে প্রত্যেক কন্যা কত করে পেয়েছে? 20,000 টাকা করে পেয়েছে। তাহলে এই আমার 1/24 এটা সমান সমান তো 20,000 টাকা। তা সম্পূর্ণটা কত হবে? 1 সমান সমান গুণ করে দাও, অ্যান্সার দেখবে পেয়ে যাবে। তাহলে একে যদি গুণ করি কত হবে? 24 গুণে 48, 1 2 3 4, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো আবার বলবে, আমি আবার করে দেবো। কিছুই করিনি, জাস্ট একটা সোজা অঙ্ক এটা একটা। চলো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা একটা বর্গমূলের অঙ্ক। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে প্রশ্ন দিয়েছি, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলোকেই দিয়েছি। চলো তাহলে নেক্সট প্রশ্নটা একবার দেখে নিই। বলেছে এই নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি? 2359-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে। পূর্ণবর্গ, এটা কিন্তু মাথায় রাখবে। তার মানে বর্গমূল আয় করবো আমার প্রথম কাজ হচ্ছে এটা বার করতে গেলে আগে এদেরকে বর্গমূল করতে হবে। বর্গমূল করতে গেলে দুটো করে সংখ্যা নিতে হয়। আমরা বর্গমূল শিখেছি, যদি না শিখে থাকো আমাকে বলবে, আমি নতুন করে শিখিয়ে দেবো। 4 4 16 করলাম, 5 5 25, বেশি হয়ে যাবে, ঠিক আছে। 16 করলাম, 7 হলো। এবার দুটো করে সংখ্যা নাবে, 59 নামালাম। এবার কী করতে হয়? এখানে 4-এর ডবল 8 করতে হয়। 8-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে হয় এটা মিলে যাবে, নতুবা কাছাকাছি যাবে। আমি যদি 8-এর পাশে 8 বসাই, এই দেখো 8-এর পাশে যদি 8 বসাই, তবে 8 দিয়েই গুণ করতে হয়। 704 হবে অবশ্যই, ঠিক আছে। 9 বসালে অনেক বেশি হয়ে যাবে, তাহলে 8 নিলাম। এখানেও 8 বসাতে হয়। যারা বর্গমূল জানো না তারা আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি করিয়ে দেবো, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। বাদ দিলাম, 55 থাকবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 55টা, এটা একটা এক্সট্রা অংশ। কেমন, কি করে বুঝলাম? 48-এর স্কোয়ার যা হয়, যেটা হবে তার থেকে 55টা অধিক নাম্বার বেশি, তার জন্যই 55টা এক্সেস থেকে গেছে। আমি যদি এই নাম্বার থেকে 55টা বাদ দিই, তাহলে সেটা যেটা পড়ে থাকবে সেটা দেখো আমি করছি। আমি যদি এই
2359 থেকে 55 বাদ দিই, ঠিক আছে, 2359 থেকে 55 বাদ দিই, তাহলে পড়ে থাকে কত, 5 4 থাকবে। এ মা, দাঁড়া দাঁড়া, পেনটা মনে গেল, পেনটা নিপিল খুলে গেছিলো, যাই হোক 4 থাকবে এখানটাতে, ঠিক আছে। এটা 0 2304, এটা কি জানো, এটা থেকে যখন এটা বাদ দিলাম, যে এই 2304, এটা কিন্তু 48 স্কোয়ার, যেহেতু বর্গমূল করেছি আমি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে লিখছি 48 স্কোয়ার, এটা সমান সমান 2304। আমাকে জানতে কি চেয়েছে, এই সংখ্যা নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমি তো এটা বুঝতে পারছি না যে এটা কার নিকটতম। আমরা কি করব, যখন এটা বেরিয়ে যাবে, এই যে এটা থেকে এটা বাদ দেওয়ার পর যার স্কোয়ার বেরোবে, এর ঠিক পরের সংখ্যাটা, এরপরের সংখ্যা কত, 49, তারও একবার একটা স্কোয়ার বার করে নেবো, ঠিক আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাকে করতে হবে এটা, নাহলে আমি বুঝতে পারবো না যে কোনটা নিকটতম। ওকে, 49 একবার স্কোয়ার বার করব। যদি আমরা 49 স্কোয়ার বার করি, তাহলে হবে আমার 2401, ঠিক আছে। আমি এটা বার করব, কেন বার করলাম, কারণ এর নিকটতম বার করতে বলছে। এইবার একটু খেয়াল করে দেখো তো, এই যে 2359, এটা এর কাছাকাছি হচ্ছে কি এর কাছাকাছি হচ্ছে, একবার খেয়াল করে দেখো। তোমরা যদি বুঝতে না পারো, তাহলে একবার বিয়োগ করেও দেখে নিতে পারো। কিরমভাবে দেখবো, এই 2304 হলো, এটা 2359 থেকে একবার বাদ দেবে, ঠিক আছে। এইবার 2401 থেকে 2359 একবার বাদ দেবে, দেখবে কোনটা কম হচ্ছে। মানে আমি যে 48 স্কোয়ারটা বের করলাম, আর 49 মানে এর পরের নম্বরটা 49 স্কোয়ার বার করলাম, এই যে দুটো সংখ্যা বার করলাম, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কোনটা কাছাকাছি, মানে এর থেকে এটা কম হচ্ছে কি এর থেকে এটা কম হচ্ছে, নিকটতম বলেছে, বিয়োগ করব। আমি আশা করি বোঝাতে পারলাম। তো 2401 থেকে 2359টা বাদ দেবো, কত থাকবে, এটা 2 থাকবে, হাতে 1 থাকবে, এটা থাকবে হচ্ছে 42 হয়েছে, এটা 0 হয়ে যাবে, এটা হবে 5, এটা 5 55। এইবার দেখো কোনটা কাছাকাছি হচ্ছে, কোনটা ছোট হচ্ছে, বলবে 42 ছোট হচ্ছে। তার মানে আমি কি বলবো, যে সবচেয়ে এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে, আমি বলবো 2400, পেনটা গন্ডগোল করছে, 2401 হবে। এটা হচ্ছে অ্যান্সার। খুব সোজা একটা অঙ্ক, কিন্তু বুদ্ধি করে করতে হবে, না বুঝলে কিন্তু আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো। খুব সোজা, দেখো কিছুই করিনি আমি, জাস্ট এটা বার করলাম, এটা থেকে এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর দেখলাম এটা 48 স্কোয়ার বেরোলো। যখন 48 স্কোয়ার বা যার স্কোয়ার হোক, তারপরের সংখ্যা একটা স্কোয়ার নেবে যখন নিকটতম পূর্ণবর্গ বলবে। এবার দেখবে এদের থেকে, এই দুটো সংখ্যার থেকে এটার কার মানে গ্যাপটা সবচেয়ে ছোট, যার সাথে গ্যাপ ছোট হবে সেই সংখ্যাটা হচ্ছে তার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দেখি। প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের পিতা পুত্রের একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নাও। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 85 বছর, মানে বর্তমানে তাদের বয়স, দুজনকার বয়স 85 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, মানে আজ থেকে, মানে বর্তমান থেকে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। ওকে, পিতার বর্তমান বয়স কত, খুব সোজা অঙ্ক, কিভাবে করবো দেখো, কত সহজে। দেখো কি করে করি অঙ্কটাকে। বর্তমানে বয়স কত, বর্তমানে পিতা ও পুত্র কত বয়স, বলেই দিয়েছে ওরা 85 বছর, ঠিক আছে। বলে যে 5 বছর পূর্বে, বলো তো 5 বছর পূর্বে যখন নিয়ে যাব, শুধু কি পিতার বয়স 5 বছর পূর্বে হবে, কখনোই নয়, পিতা এবং পুত্র দুজনকারই 5 বছর পূর্বে যাবে। আশা করি বুঝতে পেরেছি জিনিসটা, সেটাই করবো। দেখো আমি লিখে দিচ্ছি 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স কত ছিল, আমরা বলবো 75 বছর। কি করে করলাম, যখন 5 বছর পূর্বে যাব, তখন পিতারও 5 বছর কমবে,
পুত্রেরও 5 বছর কমবে। তাহলে একত্রে দুজনকে 5 বছর করে 10 বছর হলো, 10 বছর বাদ দিলাম 85 থেকে, তাহলে বললাম 75 বছর। আশা করি এই জায়গা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। কী করে করলাম এইবার দেখো, বলছে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের দ্বিগুণ। তার মানে পিতা যদি 2 বছর হয়, পুত্র হবে 1 বছর, এটার মানে এটাই। ঠিক আছে, কি করে করলাম অনুপাতটা? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ মানে পুত্র যদি 1 বছর, আমি লিখে দিলাম এটা পিতা, এটা পুত্র। পুত্র যদি 1 বছর হয়, পিতার বয়স দ্বিগুণ মানে নিশ্চয়ই 2 বছর হবে, আমি 2:1 রেশিওতে ফেলে দিলাম। এটা কখন? এটা হচ্ছে 5 বছর পূর্বে, মানে যখন 75 বছর বয়স ছিল। আশা করি বুঝতে পেরেছো। এটা তোমরা 2x 1x x ধরতে পারো, কোনো অসুবিধা নেই, আমার সুবিধা হবে করলে। তাহলে আমি x ধরে নিলাম, 1x মানে x একই ব্যাপার। ওকে, তো আমি বলতে পারি এখানে যে এই দুজনকার মানে এদের যোগফল মানে কি, পিতা প্লাস পুত্র, এদের যোগফলটাই তো 75 ছিল, তাই তো? এখানে তো বলে দিয়েছে যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তার মানে 5 বছর পূর্বের বয়স তো 75 বছর পেয়েছি আমরা। তো পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, আমি এটাও বার করে নিয়েছি। তার মানে এদের দুজনকার একত্রিত বয়স সেটাই তো 75 বছর, আমি সেটাই করলাম, জাস্ট এদের মধ্যে যোগ করলাম, কারণ এদের 75 বছরটা পিতা এবং পুত্রের একত্রিত বয়স। ওকে, এদের যোগ করলে 3x হচ্ছে সমান সমান 75। এক্সের ভ্যালু কত বেরোবে? তোমরা 3টাকে 75 ভাগ করে দেবে, 3 25 75 হবে, মানে নিচে নেমে দেবে। ঠিক আছে, এক্সের ভ্যালু কত পেলাম? 25 পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পিতাকার কত হবে? এক্স যদি 25 হয়, আমি পিতাকে কত ধরেছিলাম? 2x ধরেছিলাম। তাহলে দুইটা যেমন আছে থাকে, এক্সের ভ্যালু 25, এক্সের ভ্যালুটা জাস্ট পুট করলাম, আমরা বললো 50 বছর। এটা কি পেলাম? পিতা। পুত্র কত হবে? পুত্র শুধু 1x মানে এক্সই, তাহলে এক্সের ভ্যালু তো 25 বছর, তাহলে পুত্র 25 বছরই হবে। এইবার বলো তাহলে এটা কি অ্যান্সার? অনেকে এটা অ্যান্সার করে চলে আসবে, কিন্তু এটা অ্যান্সার হবে না। আমি এটা কখন এনে কাজ করছি? আমি এই যে এতটা ক্যালকুলেশন করলাম, এটা 5 বছর পূর্বে এনে কাজ করলাম। আমাকে তো বর্তমানে পিতার বয়স জানতে চেয়েছে, হ্যাঁ তো? তো আমি তো এটা 5 বছর পূর্বে নিয়ে গেছি, তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে? কিছুই হবে না, 5 বছর যোগ করে দাও। বলবে বর্তমানে এর 55 বছর হবে, আর পুত্রের বয়সও 5 বছর যোগ করে দাও, বলবে বর্তমানে পুত্রের বয়স 30 বছর হবে। জাস্ট কিচ্ছু না, অঙ্কটাতে আমরা 5 বছর পূর্বে এদের বয়সটাকে নিয়ে গেলাম, মোট বয়সটাকে। ঠিক আছে, বলেছে পুত্রের বয়স পিতার বয়স মানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, 2:1 ধরে নিলাম। এদের যোগ করলাম, কারণ যোগফলটাই তো 75। এক্সের ভ্যালু বার করলাম, এক্সের ভ্যালু 2x হয়েছিলাম পিতাকে, পিতাকে এক্সের ভ্যালু পুট করলাম, পিতার বয়স বার করলাম, পুত্রের বয়স বার করলাম। এটা হচ্ছে 5 বছর পূর্বের বয়স, 50 আর 25। ঠিক আছে, কিন্তু বর্তমানে জানতে চাইছি, আমি তো 5 বছর পূর্বে এনেছিলাম, বর্তমানে আরও 5 বছর যোগ করে দাও। আমি যোগ করে দিচ্ছি, অ্যান্সার বেরিয়ে গেছে। যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি এরকম পিতাপত্র থেকে অনেকগুলো অঙ্ক করাবো, যখন 10-15টা করে অঙ্ক দিয়ে দেবো, তোমরা আশা করি তখন সব বুঝে যাবে। চলো তাহলে নেক্সট প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা দিয়েছে আয়তক্ষেত্রের উপর একটা অঙ্ক, খুব সোজা অঙ্ক। আমরা কিভাবে অঙ্কটাকে করবো একটু দেখে নাও। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি। ঠিক আছে, দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার বাড়ায় এবং প্রস্থ যদি 4 সেন্টিমিটার কমায়, তাহলে ক্ষেত্রফলটা কিন্তু একই থাকে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ জানতে চেয়েছে। দেখো দেখতে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু কত সহজে অঙ্কটা করবো একবার দেখে নাও। কি বলেছে? বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি। আমরা ধরলাম প্রস্থ এক্স। কেন ধরলাম? কারণ প্রস্থের থেকে কিন্তু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বেশি আছে, এবং সেটাকে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। তাহলে দৈর্ঘ্য কত হবে? তোমরা বলবে 5 সেন্টিমিটার বেশি মানে এক্সের থেকে আরও 5 বেশি, আমি বলবো x+5। আশা করি জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো পরে কি বলছে, দেখো দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার বাড়ায়, আমি এখানটা লিখছি, দৈর্ঘ্যকে 5 সেন্টিমিটার বাড়াবো। দৈর্ঘ্য কত ছিল প্রথমে? x+5 করেছিলাম, বলছে আরও 5 বাড়াও। তাহলে আমি জাস্ট লিখলাম 5 বাড়ালাম। ঠিক আছে, এটা কি দৈর্ঘ্য, এবং
বলছে প্রস্থ 4 সেন্টিমিটার কমালে, তার মানে প্রস্থ একেতেই তো ছিল x সেন্টিমিটার, বলছে 4 সেন্টিমিটার কমিয়ে দাও, -4 করে দিলাম। তাহলে ক্ষেত্রফলটা একই থাকে, মানে এদের যে ক্ষেত্রফলটা হতো এই ক্ষেত্রফল দুটোই সমান হবে। আশা করি বুঝতে পেরে গেছো। এটা তো x+5+5 মানে x+10, ঠিক আছে। এইবার দেখো ক্ষেত্রফল সমান হবে, তাই বলেছে। আমরা ক্ষেত্রফলের সূত্রটা একবার দেখে নিই। ক্ষেত্রফল সমান সমান কি বলো, জানো কি না? তোমরা বলবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। এইবার দেখো এই দুটোর ক্ষেত্রফল সমান হবে, ওকে। প্রথমটার ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত? এক্স। প্রথমটার, এটা ফার্স্টেরটা। এটা সমান হবে কোনটার সাথে? নিচেরটার সাথে। এর দৈর্ঘ্য কত? প্রস্থ কত? এটা গুণ থারা লেখা মানে সমান একই ব্যাপার, দুটো গুণ আকারেই আছে। আশা করি বুঝতে পেরেছি জায়গাটা পর্যন্ত। এইবার দেখো কি করব, এক্স দিয়ে যদি একে গুণ করি টোটালটাকে, প্রথমে একে গুণ করব, বলবো x² হবে প্লাস 5x, এটা গুণ করলাম, সমান সমান দিলাম। এবার দেখো একবার এক্স দিয়ে টোটালটা গুণ, একবার 10 দিয়ে টোটালটা গুণ, ঠিক আছে। এক্স দিয়ে যদি গুণ করি তাহলে x² মাইনাস আছে, মাইনাস দেবো 4x, মানে এই এক্স দিয়ে টোটালটা গুণ করছি, একবার একে গুণ করবো একবার একে গুণ করবো, ঠিক আছে, করলাম। এবার আবার হয়ে গেল গুণটা, এবার এই সংখ্যাটা দিয়ে একে গুণ একবার একে একবার গুণ, ঠিক আছে। এবার কী করবে? প্লাস, যেহেতু প্লাস আছে প্লাস দিলাম, গুণ করে কত হবে? 10x হবে। এবার প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানটাতে, ঠিক আছে। 4×10 = 40 হবে। আশা করি বুঝেছো কি বুঝিনি বলো একবার। কী করলাম? এক্স দিয়ে একবার একে গুণ করলাম টোটালটাকে, একবার 10 দিয়ে এই টোটালটাকে গুণ করলাম। আশা করি বুঝে গেছো। চলো তাহলে এবার কী করবো দেখো, এক্সগুলোকে এদিকে নিয়ে আসি, না নিয়ে এলেও এখানে ডাইরেক্ট কাটাকুটি করতে পারি, কারণ এটা যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস থাকবে, তাহলে আমি এটা ডাইরেক্ট এখানে কেটে দিলাম, ঠিক আছে, ওকে। দেখো এবার এটা যখন কেটে দিলাম, এখানে কি পড়ে থাকে? 5x থাকে। এটা থেকে এটা বাদ দাও, 10 থেকে যদি 4 বাদ দিই কত হয়? বলবো 6x থাকে, -40। জাস্ট এটা লিখলাম এখানে, এটা -40 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে মাইনাস হবে, আর আমি তাহলে এদিকে নিয়ে যেতে পারি বা এটাকে এদিকে নিয়ে এসে যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটাই করি, এটাকে এদিকে নিয়ে এলাম, -40, ঠিক আছে। এটা কাটলে কত হয়? মাইনাস করলে কত হয়? শুধু এক্স হয়, কিন্তু এটা যেহেতু বড়, এর আগে মাইনাস আছে বলে এখানটা মাইনাস দিতে হবে। 5 থেকে 6 বড়, 6 আগে মাইনাস আছে বলে -x হবে, সমান সমান -40। মাইনাস মাইনাস উঠে গেল, এক্স ভ্যালু কত পেলাম? এক্স ভ্যালু পেলাম 40। এতটা পর্যন্ত বুঝেছো কি বুঝিনি বলো? আশা করি বুঝে গেছো, ঠিক আছে। আমরা প্রস্থ কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাহলে আমি বলতে পারি প্রস্থ সমান সমান এক্স এর ভ্যালু যদি পুট করি তাহলে 40 দিতে হবে, তাই বললাম প্রস্থ আমি 40 পেয়ে গেছি। এবার দৈর্ঘ্য কত ধরেছিলাম? x+5 ধরেছিলাম, মানে আমি বলবো 40 + 5, বলবো 45। এই দুটো হচ্ছে অ্যান্সার। দৈর্ঘ্য আর প্রস্থ জানতে চেয়েছে, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এটা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখ কত সহজে করা যায়, জাস্ট একটু কনসেপ্ট জানলে কিন্তু আশা করি করা যাবে। চলো তাহলে নেক্সট প্রশ্নটা একবার দেখে নিই। এই অঙ্কটা একটা পার্টনারশিপের অঙ্ক, এটা একটা সোজা অঙ্ক কিন্তু দেখতে অনেকটা কঠিন মনে হচ্ছে। দেখো কী করে করবো। দেখো একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ ব্যবসাতে মোট মূলধনের 1/3 18 মাসের জন্য বিনিয়োগ করে, ঠিক আছে। বি মোট লাভের 1/4 লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত হয়েছিল? এই অঙ্কটা করার আগে আমাকে একটা জাস্ট সূত্র জানতে হবে। সূত্র বলতে এটা কিন্তু আসে, মূলধন বার করতে গেলে বা লাভ বার করতে গেলে বা টাইম বার করতে গেলে, যাই বার করতে দিক না কেন, একটা সূত্র আছে, সিম্পল সূত্র, মনে রাখবে। মূলধন আমি এ বি বলে লিখে দিই, এর মূলধন বাই মি এর মূলধন হয়েছে, এখানে ইন্টু মাঝখানে দিলাম, দুটি গুণাকার থাকে, টাইম, এটা এ এর টাইম বাই টাইম, এটা বি এর টাইম, ওকে, সমান সমান লাভ, এটাও লাভ,
এটা এগুলো সব টোটাল এর ভ্যালু বসবে, এখানে বি এর ভ্যালু বসবে। যে কোনো অঙ্কে যদি নাম উল্লেখ করে দেয় কোনো অসুবিধা নেই, এইটা কিন্তু লাগবেই কাজে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো অঙ্কটা কী করে করবো দেখো একবার। বলেছে কি, বলেছে এ মোট মূলধনের 1/3 পায়। মানে আমি যখন তোমাদের সুদাসলের অঙ্ক করেছিলাম আমি বলেছিলাম এ 1/3 পায় মানে কি, মানে মোট 1/3 মানে হচ্ছে কি, মোট হচ্ছে 3, 1/3 মানে মোট হচ্ছে 3, তার মধ্যে এ পাচ্ছে 1, এটার মানে হচ্ছে এটা। কি বললাম বুঝতে পারলে? বলেছে অঙ্কটা বলো একবার পড়ো। এ মোট মূলধনে 1/3 পায়, মানে মোট মূলধন যদি 3 হয় এ পাবে 1, তাহলে বাকিটা নিশ্চয়ই বি পাবে 2। 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে। এই জায়গাটা ক্লিয়ার হলো কি হলো না বলো? আশা করি বুঝে গেছো। পরেরটা কি বলছে দেখো, লাভ। লাভের ক্ষেত্রে কি বলছে একবার দেখে নাও। বলছে বি মোট লাভের 1/4 পায়, মানে কি মোট লাভ যদি 4 হয় বি কত পায়? বি পায় 1/4 মানে 1 পায়। তাহলে এ কত পায়? নিশ্চয়ই 3 পাবে। টোটাল করলে তবে না 4 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা কী করে করলাম। এটা যখন থাকে মানে ভাববে নিচেরটা হচ্ছে মোট, এর উপর যে পাচ্ছে সে, এখানে বি বলেছে বি, বাকি যেটা থাকবে এর থেকে মাইনাস দিলে সেটা পাবে এ। আশা করি বুঝে গেছো। চলো তাহলে এবার কী করে পুট করবো দেখো। এর মূলধন কত? আমি তো এর মূলধন পেয়ে গেছি 1, বি এর মূলধন কত? 2 গুণ টাইম। টাইম তো বলে দিয়েছে দেখো, এ বলেছে 18 মাসের জন্য বিনিয়োগ করছে, এর টাইমটা জেনে গেছি 18 মাস। বি এর টাইমটা আমি জানি না, বি এর টাইমটাই বার করতে বলেছে, এক্স ধরে নিলাম। লাভ, এর লাভ কত? 3, যেখানে যেটা সেখানে সেটা বসাতে হবে। আমি বারবার ধরে বললাম উপরেরটা হচ্ছে এ এর লাভ, নিচেরটা হচ্ছে বি এর, এই টোটাল ভ্যালুটা বি এর পুট। বি এর কত? 1। দেখো আর কোনো কিছু নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, আমি এখানে কাটাকুটি করে শর্ট করে নেবো। কাটলে 9 হবে, তাহলে 9/x হবে সমান সমান 3। ঠিক আছে, এবার x সমান সমান 9/3 হবে। আশা করি এগুলো জানো তুমি। x সমান সমান 3। আশা করি বুঝতে পেরেছি কী করে করলাম জানো তো। এই দুটোকে গুণ করলাম, 3x হয়, এটা 9 হয়, x এর ভ্যালু 9/3 করতে হয়, হয়ে যাবে। হওয়ার পর এটা x এর ভ্যালু 3 বেরোবে। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবে। তা 3 এটা কী বেরোলো? এটা তো টাইম বেরোলো। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দেখে মনে হচ্ছে কিরাম টাইপের অঙ্কটা হবে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো একটা ছোট্ট জিনিসের মধ্যে অঙ্কটা পুরো শেষ হয়ে গেল। জাস্ট বোঝার ওপর সব কিছু। যদি ভালো বোঝাতে পারি অবশ্যই কিন্তু জানাবে। আমি এগুলোতে জাস্ট একটা করে ইম্পর্টেন্ট ম্যাথসগুলো তুলেছি, এরপরে যখন আমি চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো দেখবে তোমাদের কত সহজে অঙ্কগুলো তোমরা করতে পারছো। চলো তাহলে নেক্সট প্রশ্নটা দেখি। দেখো নেক্সট প্রশ্নটা একটা গড়ের অঙ্ক। আমি গড়ের অঙ্কর ক্লাস দিয়েছি, যদি না দেখে থাকো একবার দেখে নিও, তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। 4 বছর আগে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে 6 জন সদস্যের গড় বয়স ছিল 14 বছর। 4 বছর আগে 6 জনের গড় বয়স ছিল 14 বছর। খুব সোজা অঙ্ক। দেখো একজন নতুন সদস্য যুক্ত হয়েছে বর্তমানে, ঠিক আছে, তাহলে সকলের গড় বয়স 17 বছর হয়ে গেছে। তাহলে নতুন সদস্যের বয়স জানতে চেয়েছে। কিচ্ছু নেই অঙ্কটা। দেখো 4 বছর আগে একটা প্রশিক্ষণ ক্ষেত্রে 6 জনের গড় বয়স কত ছিল? 14 বছর। তাহলে 6 জনের মোট বয়স কত হবে? বলবে 6x14 হবে। আমি বলেছিলাম মোট বয়স বার করতে গেলে সবসময় গুণ করতে হয়, তো আমি বলবো 6x14 হলে 84 বছর। এটা কজনের? এটা 6 জনের। এইবার দেখো আমি এটা পেয়েছি কত বছর আগেকার ঘটনা? 4 বছর আগেকার ঘটনা। এবার একটা জিনিস ভেবে দেখো তো, এই যে 4 বছর, এখন তো বর্তমানে আনতে হবে আমাকে, বর্তমানে যেহেতু কথা আছে বর্তমানে আনতে হবে আমাকে। তো আমি এটা কত পেলাম? এটা 6×14 = 84, এটা 4 বছর আগেকার ঘটনা। এবার বর্তমানে আনতে গেলে দেখো 4 বছর করে কিন্তু 6 জনেরই তো বেড়েছে, তাই না? একজনের তো বাড়েনি। 4 বছর বেড়েছে মানে কি প্রত্যেকটা এই 6টা সদস্যরই 4 বছর করে বেড়েছে। তাহলে বর্তমানে এই 6টা সদস্যের 4 বছর করে বাড়লে তাহলে মোট 24 বছর তো বেড়েছে। তাহলে এখন আমি যদি 24 যোগ করি, 104 বছর বয়স, এটা বর্তমানে। হ্যাঁ কি না বলো?
কারণ 24 কেন যোগ করলাম, বর্তমানটা বার করলাম। বর্তমানে এই 6 জনের বয়স হচ্ছে, মোট বয়স হচ্ছে 104 বছর। কেন হলো? কারণ এটা তো 6 বছর আগেকার ঘটনা ছিল, 4 বছর আগেকার ঘটনা ছিল। 4 বছরে প্রত্যেকেরই বেড়েছে, 4 6 24 বেড়ে গেছে, তাই যোগ করে বললাম আমি 104 বছর বয়স হয়েছে। আশা করি জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো কি বলেছে, বলছে এখন আবার একজন নতুন সদস্য যুক্ত হয়েছে। আগে ছিল কতজন? 6 জন। এখন কত হবে? এখন হবে 7 জন, তাই তো? তাই বলেছে অঙ্কে। কিন্তু এর সাথে এটাও বলে দিয়েছে যে সকল সদস্যের বয়স কিন্তু এখন 17 বছর হয়ে গেছে গড় বয়স। তাহলে আমি এখন 7 জন হয়ে গেছে, একজন যুক্ত হয়েছে, হওয়ার পর কিন্তু গড় বয়স 17 বছর হয়েছে। তাহলে মোট বয়স কত হবে? ইন্টু 17। গড় থেকে মোট বার করতে গেলে গুণ করতে হয়, আমি শিখিয়েছি আগে অঙ্কে। গুণ করো, গুণ করলে বলবে এটা 119 বছর হবে, তাই তো? এইবার দেখো আমি 7 জনের 119 বছর পেয়ে গেছি, এটা 6 জনের 104 বছর পেয়ে গেছি। তাহলে এই 7 জনের থেকে যদি 6 জনের মোট বয়সটা বাদ দিই, তাহলে একজনের পড়ে থাকে, সেটাই তো জানতে চেয়েছে। তাহলে কি করব? 119 থেকে 104 বাদ দিয়ে দেবো, সরি 108 হবে, এটা 8, 4 4 8 হয়, সরি 108 বাদ দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরে গেছো। যখন বাদ দেবো এটা হবে 11 বছর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বুঝলে কি বুঝলে না বলো, কিচ্ছু নেই অঙ্কটা, জাস্ট সোজা একটা অঙ্ক, বোঝা দেবো সব কিছু। তাহলে চলো নেক্সট প্রশ্নটা একবার দেখে নিই। পরের অঙ্কটা একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, খুব সোজা একটা অঙ্ক, আমরা কী করে করবো একবার দেখে নাও। বলছে কোনো একটি কাজ এবিসি যথাক্রমে 10, 12 এবং 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ এবং এর 2 দিন পরে বি চলে যায়। কাজটি কতদিনে শেষ করবে? দেখো তোমরা যে প্রসেসে করো নিশ্চয়ই ভালো কথা, কিন্তু একবার এই প্রসেসটা দেখো, যদি ভালো লাগে এই প্রসেসে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি তোমাদের যখন পুরো অধ্যায়টা দেবো না, দেখবে এই ধরনের প্রসেসেই করাবো, তোমাদের কিন্তু অঙ্কগুলো খুব সহজে তোমরা করে আসতে পারবে। কি করে করবো দেখো, আমি লিখলাম এ কদিনে করে? 10 দিনে। বি কদিনে? 12 দিনে। সি কদিনে? 15 দিনে। এবার এদেরকে এলসিএম করব। কেন করব? টোটাল ইউনিটটা বা টোটাল ওয়ার্ক বার করব। এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট আমি এমনি দিচ্ছি। টোটাল ওয়ার্ক কী করে বার করতে হয় আমি লিখে দিচ্ছি নিচে, এলসিএম করে বার করতে হয়। এদের তিনজনকে যদি আমি এলসিএম করি কত হবে? 60 হবে। দেখবে তোমরা খেয়াল করে 60 হবে, আশা করি বুঝতে পেরেছো। এলসিএম করবে দেখবে 60ই বেরোবে। তাহলে এ কত বেরোবে? এ বেরোবে এই 60/10 সমান 6। বি কত বেরোবে? 60/12, আমি লিখেই করছি, সমান সমান 5। সি কত বেরোবে? 60/15 সমান সমান 4। আশা করি বুঝতে পেরেছ। আমি এগুলো এককগুলো লিখলাম না, জাস্ট এমনি লিখে রাখলাম। এবার দেখো কি করব। অঙ্কে কি বলেছে এবার দেখে নিই একবার। বলছে কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেছে এবং এর ঠিক 2 দিন পরে বি চলে গেছে। আচ্ছা এই অঙ্ক যদি আমরা এইভাবে করি, আমরা ভাবলাম যে কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ যায়নি। যদি এ না যায় তাহলে এই 5 দিনটা এ কাজ করেছে তো? নিশ্চয়ই করেছে। এ যদি চলে গেছে তবে 5 দিনটা সে কাজ করেনি, কিন্তু এখানে আমরা ধরে নিলাম যে 5 দিনে এ যায়নি, এই 5 দিনটা কাজ করেছে। যদি ধরে নিই তাহলে এই 5 দিনে কতটা কাজ করবে যদি না যায়? এ তো ইউনিট 6, আমি বলবো 30 ইউনিট কাজ এ করবে যদি না যায়। ওকে, এরপরে দেখো কি বলেছে। বলছে এবং এর ঠিক 2 দিন পর বি চলে গেছে। এর ঠিক 2 দিন পরের মানে কি? মানে এ তো 5 দিন আগে চলে গেছে, এর ঠিক 2 দিন পর কে গেছে? বি গেছে। তার মানে বি কাজ কতদিন করেছে? বি বলবো আমি কাজ করেছে 3 দিন। কেন, কি করে বার করলাম দেখো, এ তো 5 দিন আগে চলে গেছে, এ 5 দিন আগে চলে গেছে, এর 2 দিন পরে বি গেছে। এর 2 দিন পরে যাওয়া মানে 3 দিন তো বি কাজ করেছে। আশা করি বুঝতে পেরেছ। আমি ভাবলাম যে এর 2 দিন পরে বি চলে গেছে, ঠিক কথায়, কিন্তু আমি দেখলাম যে বি যদি না যেত তাহলে বি 3 দিন কাজ করতো। তো 3 দিনে যদি বি কাজ করতো, বি তো 5 করে করে, তাহলে আমি বলতাম যে বি হচ্ছে 15 ইউনিট কাজটা
করতো। আশা করি এই জায়গা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো, আমার তো টোটাল ওয়ার্ক ছিল কত, 60 ইউনিট। ঠিক আছে, আমি এখানটায় এই জায়গাটা লিখছি, ঠিক আছে, 60 ইউনিট মোট কাজ ছিল। ওকে, এখন তো এ চলে গেছে ধরে নিয়েছি, কিন্তু আমি ধরলাম এ যায়নি। যদি এ না যেত 30 ইউনিট কাজটা থাকতো তো 30, বিও যদি না যেত এই 3 দিনের কাজটা থাকতো 15। এরকম ইউনিট। হ্যাঁ, যদি যোগ করি কত হবে, 105 ইউনিট। কি করে করলাম, এদেরকে যোগ কেন করলাম, আমি ভাবলাম এরা যায়নি, ভেবে নিলাম এটা, এরা যদি না যায় তাহলে 105 ইউনিট কাজ হবে মোট, তাই তো? কনসেপ্টটা বোঝো আগে একবার। যদি এরা না যায় তবে এদের যে কাজের ইউনিটগুলো হবে টোটাল ইউনিটের সঙ্গে যোগ করব, কারণ এরা তাহলে তো এদের কাজগুলো তো যোগ হবে, তাই 105 ইউনিট। এইবার এই যে 105 ইউনিট এই কাজটা এবিসি মিলে নিশ্চয়ই করেছে, তাই তো? যোগ যে কদিনে করুক এবিসি মিলে করেছে। এ কত, এ 6, বি কত 5, সি কত 4। দেখো কি করে করবো, দেখো তাহলে কত হবে, 6 4 10 5 15, তাই তো? 105/15 মানে কত, তোমরা বলবে 7। তাহলে মোট কাজটা করতে কদিন সময় লেগেছিল, আমরা বলো 7 দিন। কত সহজে এই অঙ্কটা করে ফেললাম, তোমরা একবার খালি দেখো। এই অঙ্কগুলো কিন্তু তোমরা পরীক্ষায় পাবেই পাবে, এবং শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, যে কোনো ধরনের বড় এক্সাম বা ছোট এক্সাম, ছোট এক্সাম বলে এক্সাম কখনো ছোট হয় না, যে কোনো এক্সামে এগুলো আসে। এখন কিন্তু প্রচুর ক্যান্ডিডেটসের লড়াই, সুতরাং তোমরা কিন্তু অঙ্কগুলো ভালো করে করো। যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি যখন চ্যাপ্টার ওয়াইজ আনবো এগুলো আরও ভালো করে বোঝাবো। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট প্রশ্নটা হচ্ছে নল চৌবাচ্চার একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কনসেপ্টটা দেখো কেমনভাবে একইভাবে কাজে লাগায়। বলছে একটি চৌবাচ্চা এবিসি দ্বারা যথাক্রমে 10, 12 এবং 15 মিনিটে পূর্ণ হয়। ভালো কথা, চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 5 মিনিট আগে এ এবং 3 মিনিট আগে বি নলকে বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক আর নল চৌবাচ্চার কনসেপ্ট কিন্তু একই। মানে তুমি যদি টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট করতে পারো, সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু নল চৌবাচ্চা করতে পারবে। আমি যখন করাবো আশা করি তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো কি করে করব, আমি দেখে নিই, আগে করে নিই। এ 10 মিনিটে, বি 12 মিনিটে, সি 15 মিনিটে একটা চৌবাচ্চা ভর্তি করে। টোটাল ইউনিটটা বার করব, ঠিক টাইম অ্যান্ড ওয়ার্কের আগের অঙ্কটার মতন। টোটাল ইউনিট করলে 60 ইউনিট হবে। কি করে বার করলাম, তোমরা বলবে লসাগু করে, কারণ আমি শিখিয়ে দিয়েছি আগে। এবার এরটা বার করতে গেলে কী করতে হয়, এই 60/10, বি 60/12, সি 60/15। একটু আগে বুঝিয়েছি, 60/10 করলে কত হবে, এটা বলবে 6, এটা কত হবে বলবে 5, এটা কত হবে 4। কি করে করলাম বুঝে গেছো? টোটালটা এই 60/10, এটা সমান সমান এ, মানে হচ্ছে 6। এটা এইভাবে প্রত্যেকটা বার করলাম, বুঝে গেছো? তাহলে এর পেয়ে গেছি কত, 6, বি কত 5, সি 4। ওকে, এইবার কি বলছে অঙ্কটা বোঝো। বলছে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 5 মিনিট আগে এ এবং 3 মিনিট আগে বিকে বন্ধ করা হলো। 5 মিনিট আগে যদি একে বন্ধ না করতো, এই 5 মিনিট ধরে তো ভর্তি করতো। একই কনসেপ্ট দেখো, তাহলে এ যদি 5 মিনিট আগে বন্ধ না করতো, এ 5 মিনিট ধরে ভর্তি করতো। তো এ যদি 5 মিনিট ধরে ভর্তি করতো, এর ইউনিট কত 6, তাহলে আমি বলবো যে এ 30 ইউনিট ভর্তি করতো যদি না একে বন্ধ করা হতো। আশা করি বুঝতে পেরেছি ব্যাপারটা, 5 মিনিট ধরে ভর্তি করলে। এবার দেখো বি, তো বি কী করে হবে দেখো, এ এ তো বুঝে গেলাম আমি। বি বলেছে এবং 3 মিনিট আগে বিকে বন্ধ করা হলো। 3 মিনিট আগে বিকে বন্ধ করেছে। আগেরটা কিন্তু বলেছিল অন্য ধরনের, বলেছিল এর কথা উল্লেখ করেছে যে এর 3 মিনিট পরে, এই টাইপের কিছু একটা বলেছিল। কিন্তু এখানে জাস্ট ডাইরেক্ট বলে দিয়েছে যে 3 মিনিট আগে বিকে বন্ধ করা হলো। আচ্ছা, যদি 3 মিনিট আগে বিকে বন্ধ না করতো, এই 3 মিনিট ধরে তো বি চৌবাচ্চাটাকে ভর্তি করতো, তাই তো? 3 মিনিট ধরে যদি বি ভর্তি করে, তো বি এর ইউনিট কত 5। আমরা বলতাম যে 15 ইউনিট কিন্তু বিও ভর্তি করতো। আশা করি বুঝে গেছো? তাহলে টোটাল ইউনিট কত হলো, 60, 30, 15, মোট ইউনিট আমরা বলবো 105। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। 105 ইউনিট হচ্ছে মোট ইউনিট। ঠিক আছে, এইবার
বলেছে কত মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হবে। এই 105টা, এই যে 105 ইউনিট, এটা এরা 3 জনে মিলেই তো ভর্তি করেছে। তা 3 জনে কত? 6 + 5 + 4, ABC, এটা এ, এটা বি, এটা সি। আমরা বলবো 105/6 × 4 = 10, 5 = 15। ঠিক আছে, কাটাকুটি করো, 7 মিনিট। চৌবাচ্চাটি 7 মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। দেখো কনসেপ্টটা কিন্তু পুরো আলাদা খাটালাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই 10টা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 10টায় বুঝবে এবং তোমাদের আগে তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করবে। যদি না পারো তখন তো দেখবেই, এবং যদি পারো তখন আমার এই যে ধারণাগুলো দিচ্ছি এগুলো একবার বোঝার চেষ্টা করবে, দেখবে যে সহজ কোনটা লাগছে। এবার আস্তে আস্তে সেটা করবে তোমরা। সামনে তোমাদের পরীক্ষা, অল দ্য বেস্ট। সবাই ভালো করে পরীক্ষা দিও। শুধু এই পরীক্ষা নয়, এই সব অঙ্কগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে স্টুডেন্টস, কেমন লাগলো যে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই জানিও, এবং আমার সলিউশনগুলো কেমন লাগলো সেটাও জানিও। আমি তোমাদেরকে পরের বার থেকে চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা ম্যাথসগুলো আমি দিয়ে দেবো, এবং কত সহজে সে অঙ্কগুলোকে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা ক্লাস দেখলেই সেটা বুঝতে পারবে। যাই হোক, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও, ভালো করে লিখবে, তাড়াহুড়ো করবে না, এবং চেষ্টা করবে যতটা সম্ভব নেগেটিভটা কম করার। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার।